আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি এবং নৈহাটি ঋষি বঙ্কিম কৃষ্টি হেরিটেজ সংস্থার শুভ উদ্যোগে ৪১তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোলজিক্যাল তন্ত্র বাস্তু ও ট্যারোট কনফারেন্স ২০২৬ সাড়ম্বরে অনুষ্ঠিত হল নৈহাটি ঐকতান মঞ্চে অধ্যাপক তান্ত্রিকাচার্য সুবীর বসুর শুভ উদ্যোগে নৈহাটিতে। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। সকাল 10:30 থেকে শুরু হচ্ছে। কি বলবেন এই বছরের এই ৪১তম তন্ত্রবাস্তু কতটা সার্থক? আর ৪১তম আমাদের যে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজিক্যাল তন্ত্র কনফারেন্স তথা আন্তর্জাতিক জ্যোতিষ তন্ত্র সোসাইটি, আমাদের সারা বিশ্ব জুড়ে আমাদের এই জ্যোতিষকে জাগরণের জন্য ভারতবর্ষের হিন্দু শাস্ত্রের মধ্যে জ্যোতিষের একটা অঙ্গ, যেটা বেদের অঙ্গ। জ্যোতিষ হচ্ছে ষষ্ঠ বেদ, ঋক্সাম যজু অথর্ব চতুর্থ বেদ, গীতা হচ্ছে পঞ্চম বেদ, জ্যোতিষ হচ্ছে ষষ্ঠ বেদ। এই ষষ্ঠ বেদের মধ্যে মানুষের জীবিকা অর্জনের একটা বিরাট জায়গা বা রাস্তা রয়েছে। এই জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করে আজকে নবজাগরণের যুবক যুবতীরা আমাদের জ্যোতিষশাস্ত্র শিখে মানব কল্যাণে রত হয়ে জীবিকা অর্জন করছে এবং বহু মানুষের বহু কল্যাণ কাজে লাগছে। তাদের মানসিক শান্তি, পারিবারিক শান্তি, নিজের জীবনের উন্নতি, কর্ম উন্নতি বা সমস্ত কিছু কাজে লাগছে আমাদের এই জ্যোতিষশাস্ত্র গবেষণার মধ্যে। আমরা আরও গবেষণা করছি যাতে জ্যোতিষশাস্ত্রকে আরও উন্নতি করা যায়, আরও ডেভেলপমেন্ট করা যায়, সেইভাবে আমরা উন্নতি করছি। যেসব মাঙ্গলিক দোষ আছে, দেখা যাচ্ছে প্রায় মেয়েদের মাঙ্গলিক দোষ থাকার জন্য বিবাহের পর ডিভোর্স ছাড়াছাড়ি হয়ে যায়, সেগুলো আমরা আরও উন্নতির চেষ্টা করছি যাতে এগুলো না হয়। কি করলে যাতে পারিবারিক অশান্তি দূর হয়, এগুলো আমরা রিসার্চ করছি, চিন্তা করছি, ভাবনা করছি যে জ্যোতিষকে আরও উন্নতি, যে প্রাচীনতম মুনি ঋষিরা যেগুলো দিয়ে গেছে তার থেকে নিয়ে আমরা এখন বর্তমান যুগে, যে মডার্ন যুগে যে বিজ্ঞানের যে যুগ রয়েছে, জ্যোতিষ একটা বিজ্ঞান, সেই বিজ্ঞান জ্যোতিষ বিজ্ঞানকে আরও উন্নতির পথে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি এবং রিসার্চ করছি মানুষের মঙ্গল কামনার জন্য। বলছি, কত বিদেশ থেকে বা এবং এই রাজ্য থেকে কত জ্যোতিষী আসবে এখানে? আজকে আমাদের এখানে মোটামুটি 400-500 লোক আসবে। বাইরের রাজ্য থেকে আসছে, বিদেশ থেকেও নেপাল থেকে সব আসবে, বিভিন্ন জায়গার থেকে লোক আসবে। এসে আমাদের আসুন। বন্ধ করেন না একটু। বলছি যে এই মঞ্চ থেকে আজকের এই ৪১তম ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজিক্যাল তন্ত্র বাস্তু এখান থেকে আপনি কি বার্তা দেবেন আজকে বঙ্গবাসীকে? হ্যাঁ, জ্যোতিষের মঙ্গল কামনার জন্য, উন্নতির জন্য বঙ্গবাসীকে, বঙ্গবাসীকে যাতে জ্যোতিষের প্রতি যারা আগ্রহ আছে, আরও যারা আগ্রহ হয়। আমাদের কাছে শুধু সাধারণ মানুষ না, এখানে হাইকোর্টের জজ বলুন, সুপ্রিম কোর্টের জজ বলুন, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তথা পুলিশ অফিসার বা আদার যারা উচ্চ শ্রেণীর যারা লোক আছে, তারা আমাদের জ্যোতিষকে ভালোবাসে বা তাদের আশীর্বাদ নেই আমরা জ্যোতিষকে আরও দীর্ঘতম করার চেষ্টা করছি। তারা এখানে উপস্থিত থাকবেন, তাদের ভাষা বা তাদের যে উন্নতির কথা, যে স্বাস্থ্যের যে উন্নতির কথা তারা আলোচনা করবে। গত 40 বছর ধরে এই বঙ্গীয় জ্যোতিষ তন্ত্র সোসাইটির যে এই ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজার যে কনফারেন্স, তন্ত্র বাস্তু ও ট্যারোট কনফারেন্স, মানে 40 বছর ধরে যে করেছেন, যে সাফল্যতা পেয়েছিলেন, এবারেও কি ৪১তম ইন্টারন্যাশনাল এই কনফারেন্সে কি সেই সাফল্যতা পাবেন না আরও বেশি হবে? না, যেহেতু দীর্ঘদিন আমাদের কনফারেন্স হয়ে যাচ্ছে, আমাদের টোটাল এখন 6 থেকে 7 হাজার মেম্বার আছে আসাম বঙ্গীয় জ্যোতিষতন্ত্র সোসাইটি। তা সাফল্যের জন্যই দিন দিন আমাদের মেম্বার বাড়ছে আর সোসাইটির উন্নতি হচ্ছে।
আর এতে মানুষের দিক দিয়েও, সর্বমঙ্গলের দিক দিয়েও। মানুষের দিকে সর্বমঙ্গলের দিকে আমরা কাজকর্ম করে থাকি। প্রত্যেক অমাবস্যায় হোম হয়, যাতে মানুষের মঙ্গল হয়, মানুষের উন্নতি হয়, সেটা তো আমরা সর্বদাই চেষ্টা করি, সেটা মানুষের শ্রীবৃদ্ধি হয়। সেটা আপনার আশ্রমে বা মন্দিরেই হয়? মন্দিরেই রূপময়ী কালী মন্দির, রূপময়ী কালী মন্দির, 150 নম্বর, 150 নম্বর আরবিসি রোড, নৈহাটি রামকৃষ্ণ সিনেমার সামনে রূপময়ী মন্দির আছে। সেই মন্দিরের প্রতি অমাবস্যায় যজ্ঞ হয়। যজ্ঞে মানুষের মঙ্গল কামনা আহুতি দেয়, মঙ্গল কামনা করে, সূচনা করে, দিয়ে তারা উপকৃত হয়। যার ফলে প্রত্যেক অমাবস্যায় তারা আসে মায়ের কাছে, জানায়, জানিয়ে রেজাল্ট পায়। সেই জন্য তারা প্রত্যেক অমাবস্যায় আসে, এসে বহু দূর দূরান্ত থেকে আসে। বহু দূর দূরান্ত থেকে তারা আসে, প্রত্যেক অমাবস্যায় আসে। আর আমাদের একটা ইয়ারলি কালী পুজো হয়, সেখানে 1000-50 লোক প্রসাদ বিতরণ করা হয়। সারা রাত পুজো হয়। সারা রাত্রি পুজো, হোম যজ্ঞ হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, বিভিন্ন কাজে সব আমরা লিপ্ত থাকি, মানুষের সেবা কাজে। আপনার নামটা বলবেন? সুবীর কুমার ঘোষ, আসামবঙ্গ জ্যোতিষতন্ত্র সোসাইটির প্রেসিডেন্ট, ডক্টর শ্রী সুবীর কুমার বসু এবং তন্ত্র সম্রাট শ্রী সুবীর কুমার বসু। ধন্যবাদ, শুভেচ্ছা রইল চ্যানেলের তরফ থেকে। শ্রীমতী পূজা বোস আমাদের আসামবঙ্গীয় জ্যোতিষ এবং তন্ত্র সোসাইটির পক্ষ থেকে এখানে উপস্থিত সকলকে সুস্বাগতম জানিয়ে আমাদের অনুষ্ঠানে শুভ সূচনা করছি। আমাদের আসামবঙ্গীয় জ্যোতিষ এবং তন্ত্র সোসাইটি আজ পালন করতে চলেছে তার 41তম আন্তর্জাতিক জ্যোতিষ, বাস্তু ও টেরট কনফারেন্স 2026। আপনাদেরকে অনুরোধ করব একবার জোরে করতালি দিয়ে সমর্থন করতে। নৃত্য শুধুমাত্র শরীরের অভিব্যক্তি নয়, এটি এক গভীর অনুভূতির প্রকাশ। যেমন আমাদের জীবনে গ্রহ নক্ষত্রকে এক নির্দিষ্ট ছন্দে চলতে হয়, ঠিক তেমনই নৃত্যের একটি ভঙ্গিমাও, একটি ছন্দ, এক একটি গল্প বলে। নৃত্য হলো সেই ভাষা যেখানে শব্দের প্রয়োজন হয় না, শুধুমাত্র ভঙ্গিমা, তাল আর আবেগের মধ্য দিয়ে একটি সম্পূর্ণ গল্প বলা যায়। আমরা আমাদের আসামবঙ্গীয় জ্যোতিষ এবং তন্ত্র সোসাইটি আজকের এই বিশেষ সম্মেলনটি শুরু করব নৃত্যের মাধ্যমে। আমাদের সোসাইটির পক্ষ থেকে এখন আমাদের সম্মেলনের শুভ সূচনা হবে নৃত্যের মাধ্যমে। সুন্দর সুন্দর নৃত্য পরিবেশন করবে ছোট খুদে থেকে শুরু করে আমাদের মন জয় করে নেবে তাদের নৃত্য পরিবেশনার মাধ্যমে। আমি অনুরোধ করব নৃত্যাঙ্গনা ডান্স একাডেমিকে তাদের নৃত্য পরিবেশনার শুভ সূচনা করতে। হ্যাঁ, আমি আপনাকে একটু পরে ফোন করছি। কফি খেয়ে ভাই, কফি খেয়ে উঠো, কফি খেয়ে উঠো। এই আমার একটা হ্যাঁ বলেন, শুনি। কমল এখানে ছিল খানিকক্ষণ আগে। ঠিক আছে, প্রথমে আজকে এই 41তম কনফারেন্সে আমি উপস্থিত সকল দর্শককে
আমার মঞ্চে আমার যারা উপস্থিত আছেন, ফরমার ডিস্ট্রিক্ট জাজ অজিত কুমার নাথ, বিশিষ্ট জ্যোতিষ এবং তন্ত্রের অনুরাগী পিয়ার হালদার, উপস্থিত আছেন রতিন মল্লিক, তিনি একজন জ্ঞানী ও জ্যোতিষের একটা অঙ্গ। উপস্থিত আছেন রতন চক্রবর্তী, উপস্থিত আছেন রুদ্র ঠাকুর, যিনি পাঞ্জাব চণ্ডীগড় থেকে এসেছেন। আমাদের আরও অনেক ভিআইপি উপস্থিত থাকার কথা, কিন্তু যেহেতু সামনে ভোট, সেহেতু সকলে সেইভাবে উপস্থিত হতে পারেনি। বা যারা ছাত্রছাত্রী আছে সকলেই ভোটের কাজে লিপ্ত থাকার জন্য অনেকেই ফোন করে অসুবিধের সৃষ্টি হচ্ছে। যাই হোক, আমাদের যে 41তম জ্যোতিষ তন্ত্র বাস্তু এবং ট্যারোট কনফারেন্স, এই জ্যোতিষ হচ্ছে বেদের অঙ্গ, ঋগ্বেদের অঙ্গ, আর তন্ত্র হচ্ছে অথর্ব বেদের অঙ্গ। ঋগ, সাম, যদু এই তিনটে বেদ নিয়ে যখন আগেকার মনীষীরা কার্যকারী ছিলেন বা সেই সব নিয়ে তারা খুব জ্ঞান লাভ করেছিলেন। ঋগ, সাম, যদু, ঋগ হচ্ছে আমাদের গল্পের একটা ব্যাপার, যে গল্প নিয়ে লেখা, আর সাম হচ্ছে সেটাকে গানের মাধ্যমে পরিণত করা, আর যদু হচ্ছে যজ্ঞ। তাহলে ঋগে আমরা পেলাম কথা, সামবেদে পেলাম গান ও সুর, আর যদুর্বেদে পেলাম যজ্ঞ। যজ্ঞ যখন আমরা করি, যে আমরা মন্ত্রপাঠ যেটা শুনলেন, সেটা ওই একটা সুরের মাধ্যমে আমরা করা হয়। ঋগ্বেদে যেসব আমরা মন্ত্র পাই, বা ঋগ্বেদে ছিল যে কৃষি নির্ভর, কৃষিকে কিভাবে নির্ভর করতে হবে, তখন ছিল আদান প্রদানের মাধ্যমে মানুষের জীবন অর্জন করা। কেউ শস্য দেবে, কেউ চাল দেবে, কেউ গম দেবে, এইভাবে প্রচলন ছিল। পরে হলো কড়ি দিয়ে, তারপরে হলো পয়সা, বা যেগুলো আমরা এখন দেখছি সেইটা। তন্ত্র জ্যোতিষের মধ্যে আমরা কি করেছি, সেই সময় মনি ঋষিরা মানুষের জীবিকা নির্ভর করার জন্য, কৃষি উৎপাদন করার জন্য কোন সময় কোন ফসল বুনতে হবে, সেই সময়কার মনি ঋষিরা তারা সব ঋগ্বেদে বা বিভিন্ন বেদে লিখে গেছে। তখনকার ঋষিমণিরা উদ্যোগ কখন নিয়ে কোনো চিন্তা করিনি, যা করেছেন মানুষের জীবিকা অর্জনের জন্য করেছেন। কি করে জীবিকা নির্ভর হয়, কি করে ফসল হয়, সেইভাবে মুনি ঋষিরা চিন্তা করেছিলেন। সেই মুনি ঋষিরা যেমন বিজ্ঞানী, বর্তমান যুগে আমরা যে বিজ্ঞানকে দেখছি, উদ্যোগ কখন নিয়ে তারা চিন্তা ভাবনা করছে। তারা নিম্ন গগনে চিন্তা ভাবনা করছে না, কেন যা লিখে গেছে সমস্ত মুনি ঋষিরা বেদেতে আমরা পাই, সেই নিয়ে বর্তমান বিজ্ঞানীরা সেই নিয়ে চিন্তা করছে না। আরও সেটাকে যা আছে সেটাকে আরও উন্নতি, আরও ডেভেলপমেন্ট করার জন্য বর্তমান বৈজ্ঞানিকরা চিন্তা ভাবনা করছে। আমাদের যে অথর্ব বেদ, সেই সময় 3 বেদ যে কার্যকারিতা ছিল, আমরা মুখনিঃসৃত বাণী বলি অথর্ব বেদ। এবং শিবকে পার্বতী জিজ্ঞেস করছিলেন
যে তাহলে অথর্ববেদটা কি হবে? বলে অথর্ববেদটা কলিযুগে এর প্রাধান্য হবে। তাহলে কলিযুগ বুঝবো কি করে? বলে যে সময় সমস্ত নদী নালা উর্বর সমস্ত ঢেকে যাবে, তার মধ্যে ঢিপ হবে, পুকুর নদী নালা সব বুঝে যাবে, বড় বড় অট্টালিকা হবে, মানুষের মাধ্যমে মানুষের পুরোপুরি মিল থাকবে না, সমস্ত কিছু সেই সময় বিক্রি হবে। তা আয়ুর্বেদিক শাস্ত্রে অনেক কিছু নোংরা জিনিস সেগুলো আয়ুর্বেদিক শাস্ত্রে লাগে, যদি মানুষকে বলা হয় মানুষ সেটা সেবন করবে না। সেই জন্যই অথর্ববেদ। অথর্ববেদ হচ্ছে যত অশুভ জিনিস সব কিছুই অথর্ববেদে লাগে। আমরা বর্তমান দেখছি মাথার চুল পর্যন্ত বিক্রি হচ্ছে, যেটা কোনদিন ভাবা যায়নি, চিন্তা ভাব করা যায়নি। কিন্তু বর্তমান অথর্ববেদে আছে যত নোংরা জিনিস কলিযুগে এগুলো সমস্ত কিছু কার্যকারী হবে বা সেগুলো মানুষের কাজে লাগবে, মানুষের জীবিকা অর্জন করবে। তাহলে কতদিন আগে মুনি ঋষিরা এসব লিখে গেছিল, এখন সেগুলো প্রতিফলিত হচ্ছে, আমরা সেগুলো বাস্তবে দেখছি। সেইরূপ জ্যোতিষশাস্ত্র আমাদের একটা বিশেষ রঙ্গ, যে জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে মানুষের শুধু ভূত ভবিষ্যৎ বর্ণনা করা যায় না, মানুষের জীবনে শান্তি এনে দেওয়া সম্ভব। জ্যোতিষ একটা মনোবিজ্ঞানের রহস্য, মনের ভেতরে যে কথা সেগুলো জ্যোতিষশাস্ত্র থেকে পাওয়া যায়। তার মানসিক শান্তি, পারিবারিক অশান্তি সেগুলো আমরা জ্যোতিষশাস্ত্রের মধ্যে বলে থাকি বা করে থাকি। তো কীভাবে সেগুলোকে ডেভেলপমেন্ট বা শান্তি আনা যায়, তখন আমরা চলে যাই সেই অথর্ববেদে বা ঋগ্বেদে, সাথে হচ্ছে সাম আর যজু। সেগুলো হচ্ছে যজ্ঞের মাধ্যমে তার গিয়ে শান্তি করা যায়। যেমন শান্তি সস্তান, নবগ্রহ যজ্ঞ, আরো বিভিন্ন যজ্ঞ আছে, সেই যজ্ঞের মাধ্যমে আমরা মানুষের উন্নতির কাজে লাগে। যজ্ঞ আজ থেকে নয়, রামচন্দ্রের আমল থেকে এই যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, আরো বিভিন্ন যজ্ঞ আপনারা বিভিন্ন টিভি চ্যানেলে দেখেন বা রামায়ণ মহাভারতে দেখে থাকেন। তো বর্তমান যুগে আমরা সেই পুরানো ঋষিদের তাদের যে মন্ত্রপুত বাণী আমরা সেগুলোকে কিভাবে প্রতিফলিত হয়, মানুষের জীবনে উন্নতি করা যায়, সেই ঋষিদের বাণী আমরা আজকে মানুষের জীবনে ছড়িয়ে দিচ্ছি বা উন্নতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। শুধু আমাদের ভারতবর্ষে নয়, আমাদের আসামবঙ্গে জ্যোতিষতন্ত্র সোসাইটি ও ঋষি কৃষ্টি হেরিটেজ সংস্থা, আমরা পাশ্চাত্য দেশে যেমন লন্ডন, ইটালি, সুইজারল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ড, আরো বিভিন্ন দেশে যেমন দুবাই, মরিশাস, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ব্যাংকক, এছাড়াও বিভিন্ন দেশ আছে যেগুলো আমরা আমাদের হিন্দু ধর্ম জ্যোতিষের অঙ্গ, বেদের অঙ্গ, সেটাকে সেখানে আমরা প্রচার করছি বা সেখানকার যারা জ্যোতিষ অনুরাগী বা জ্যোতিষ সম্বন্ধে যারা জ্ঞানী, সেই দেশের লোকেরা আমাদের কনফারেন্সে আসে, এসে বক্তৃতা দেয় এবং ভারতের যে হিন্দু সনাতন ধর্ম সেই বেদের অঙ্গকে তারা ভাবনা চিন্তা করছে এবং শুভ বক্তৃতা দিয়ে আমাদের যে ভারতীয় সনাতন ধর্মকে উর্বর করে তুলছে। আমরাও সেইভাবে যে আমাদের ভারতের
যে অঙ্গ, যে অঙ্গকে আরো বিশ্বের দরবারে পৌঁছে দেবো। জ্যোতিষের সাথে আমাদের তন্ত্র, আপনারা দেখছেন যে তারাপীঠ তথা কামাখ্যা, ছিন্নমস্তা, রাজারাপ্পা, যেসব তন্ত্রপীঠ আছে সেই সব পীঠে এখনো বহু ভক্তজন যায়, গিয়ে মায়ের সেবায় আরোগ্য হয় বা তারা ধর্ণা দিয়ে পড়ে থাকে। যে আধ্যাত্মিক চেতনা মাধ্যমে আমাদের চোখে দেখা বা আমাদের নৈহাটিতে এখন সবাই জেনে থাকবেন নৈহাটির বড় মা, সকলের মুখে এখন একটাই নাম ফুটে, নৈহাটির বড় মা। এই নৈহাটির বড় মা কোন এক সময় লোকে জানতো না, কিন্তু আজকে লোকের মুখে মুখে নৈহাটির বড় মা। তা মা কোথায় কিভাবে বিরাজ করে, কখন কিভাবে তার আধ্যাত্মিকতা ছড়িয়ে দেবে, সেইভাবে আমাদের পক্ষে জানা খুব সম্ভব বা অসম্ভব। সেই সম্ভবের মধ্যে আমরা এখন বর্তমানে দেখছি যে সকলের মুখে বড় মা, বড় মা, বড় মা, এই কথা বলে আমাদের নৈহাটির বড় মা জয় হোক। আমাদের সকলের আধ্যাত্মিক চেতনা জ্যোতিষতন্ত্র সোসাইটির সকল থেকে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সকলে মা বড় মার কৃপায় ভালো থাকবেন, সুস্থ শরীর থাকবে, সকলে আরোগ্য লাভ হোক, এই বলেই আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, সকলকে আমার ফের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসামবঙ্গীয় জ্যোতিষ এবং তন্ত্র সোসাইটির প্রাণ প্রতিষ্ঠাতা শ্রী সুবীর কুমার বসু। আমি অনুরোধ করব আমাদের সোসাইটির পক্ষ থেকে শ্রী সুবীর কুমার বসু মহাশয়কে সম্মান জ্ঞাপন করে আমাদের সকলকেই সম্মানিত করার জন্য। আমরা আমাদের আসামবঙ্গীয় জ্যোতিষ এবং তন্ত্র সোসাইটির পক্ষ থেকে আমাদের সোসাইটির প্রাণ প্রতিষ্ঠাতা কর্ণধার শ্রী সুবীর কুমার বসু মহাশয়কে বরণ করে নিয়েছি। আপনাদের অনুরোধ করব একবার জোরে করতালিদের সমর্থন করার জন্য। আরে ওদিকে চলে গেলে কেন? এদিকে করো, এদিকে করো। আমরা আমাদের অনুষ্ঠানে দ্বিতীয় পর্ব শুরু করছি। আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম আমাদের মধ্যে উপস্থিত জ্ঞানীগুণী ব্যক্তিরা, মান্যবরেরা এই সংস্থার কর্ণধার সুবীর বসু মহাশয়কে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করছি। মঞ্চে উপস্থিত আমার বন্ধুবর প্রিয়া দাদা আছেন, আরেকজনকে আমার বন্ধু রতন বাবু আছেন, ছোটদের আজকের সভার সভাপতি, আজকে সব বিধায়ক নাম বলতে পারলাম না, ক্ষমা করবেন, সকলকে
মানসিকভাবে আমি মোটেই আজকে প্রস্তুত নয় কিছু বক্তব্য রাখা, আমার পারিবারিক কারণে। তদুপরি আমি প্রথমেই শ্রদ্ধা জ্ঞাপন করব এই মঞ্চে যে মায়েরা নৃত্য পরিবেশন করে গেলেন, আমাদের আনন্দ দান দিয়ে করে গেলেন, তারা ছোট হোক বড় হোক, তারা হচ্ছে মাতৃজাতি। আমার সামনে যেসব মায়েরা আছেন সকলকে আমি নতমস্তকে প্রণাম জ্ঞাপন করছি। কারণ নারী জাতি হচ্ছে আত্মা, মা আত্মা। নারী পারে না এমন কোনো কাজ নেই। আমরা প্রতি পদে পদেই দেখছি। আজকে যিনি সমালোচনার দায়িত্বে সঞ্চালন করছেন তাকেও আমি আমার প্রণাম জ্ঞাপন করছি। এছাড়া আমার যে ভাই বোন এবং আমার ছাত্রছাত্রী কিছু দেখছি, প্রত্যেককে আমার অন্তরে ভালোবাসা জানাচ্ছি। জ্যোতিষ সম্বন্ধে সুবীরকে বলেছিলাম যে সুবীর এবার বোধহয় যেতে পারবো না, আমাকে মেসেঞ্জারে লিখেছিল অবশ্যই আসতে হবে। সেইটা নিয়ে এসছি এবং ওকেও আমি অনুরোধ করেছি, সঞ্চালিকা ওনাকেও আমি অনুরোধ করেছি যে আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দেবেন, কারণ আমার পারিবারিক একটু অসুবিধা আছে। আজকের সবচেয়ে বড় ব্যাপার যে প্রথমেই সুবীর বোস যে কথাটা বললেন যে ঋগ্বেদে আছে, আমাদের 18টি পুরাণ, 9টি উপপুরাণ এবং 4টি বেদ। এই 4টি বেদে ঋগ্বেদের মধ্যে জ্যোতিষ বেদের চক্ষু স্বরূপ, অর্থাৎ বেদের অঙ্গ। আমরা তো চৈতিকভাবে বলি, জানি না সুবীর আমাকে কারেকশন করে দেবে, আমার হচ্ছে জ্ঞানী গুণী, জ্ঞানীকে সে ছোট হোক বড় হোক আমি শ্রদ্ধা করি। আমরা বলি বৈদিক জ্যোতিষ, বৈদিক জ্যোতিষ, বৈদিক জ্যোতিষ, কিন্তু বেদের অঙ্গ তো, তাহলে বেদাঙ্গ জ্যোতিষ যদি বলি তাহলে খুব কি ভুল কর বলা হবে? প্রশ্ন আপনাদের কাছে রাখলাম, আমাকে জানিয়ে দেবেন। আর আজকে জ্যোতিষের অনেক বড় বড় কথা বলবেন, আমি অনুরোধ করবো প্রিয় রাজা আমার বন্ধু, দীর্ঘ দিনের বন্ধু, দীর্ঘ কনফারেন্সে একসঙ্গে দেশ বিদেশ করেছি, কিন্তু বলবেন আজকে সূত্র অনেক দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু মানসিকভাবে আমি তৈরি নয়। শুধু একটা কথা আপনাদের কাছে জিজ্ঞেস করব যে আপনারা কেন, অবশ্য তার আগে একটুখানি বলে নি, সুবিধার বক্তব্যে বলেছিলেন আরো অনেক অতিথি আসার কথা, ভোটের জন্য হয়তো আসতে পারছেন না, কিন্তু আমার বিশ্বাস তারা রাস্তায় আসেন, কারণ সুবীরের ডাকে আসবে না খুব কম লোক আছে। সুতরাং এই হল পূর্ণ হবে এবং আসনও পূর্ণ হবে, আমি আশা রাখি। তা আমি আজকে একটা প্রশ্ন আপনাদের কাছে রাখছি, আজকে কেন আমি আমার এত অসুবিধা থাকা সত্ত্বেও এবং মঞ্চে যেসব গুণী ব্যক্তিরা আছেন এবং আপনারা আমার মা ভাই বোনেরা ছাত্র ছাত্রীরা আছেন, কেন এখানে উপস্থিত হয়েছেন, তার উত্তরটা কি? কোন ফর্মুলাতে আপনারা এসছেন, জ্যোতিষের কোন সূত্রে আপনারা এখানে এসছেন? বলুন, কে কে বলতে পারেন? হাত তুলে একটুখানি বলবেন যে এই কারণে আমরা এসেছি, এই হাউসের কানেকশনে আমরা এসেছি। বলুন বলুন, একজন যে কেউ বলুন না, আমার তো ভুল হতে পারে, আমি শিখে যাব। বলুন, আমার 3 ছাত্র পিছনে বসে আছে, একটু বলো কোন কানেকশনে তোমরা এখানে এসছো? তোমাদের দাবি করতে পারি বলেই আমি অর্ডার করছি তোমাদের, বাকিদের আমি অনুরোধ করছি, বলুন কোন কানেকশনে আজকে সুবীরের কাছে আমরা এসেছি, ইভেন আমিও কেন এসেছি? আর
কোন ভাব কি ব্যাপার একটু বলো না, সামনে এসে বলো শুনি, কাইন্ডলি সামনে এসে বলো শুনি একটু। কিন্তু ভাগ্য বদলাতে পারি না, আমরা ভালো বন্ধু হতে পারি, আমরা গাইড করতে পারি ভালো, আমরা ভূত ভবিষ্যৎ দেখতে পারি, সেই হিসাবে বলি। 1 2 10 11 last 1 2 10 11 চমৎকার। বাকি আর কেউ কিছু বলবেন? বারোটা ঘর 1 2 10 11 Saturn and Venus এটা হচ্ছে সঙ্গে থাকবে, আর এর সঙ্গে 6 আর 8 কানেকশন হবে, তবেই আমরা এখানে আমি একটা ছোট্ট সূত্র বলে বেরিয়ে যাচ্ছি। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি বা সুবের কাছে যারা অতীতে আমারই জানাশোনা আছেন, তারা আমাদের কনফারেন্স করেন, তিনিও যদি আসতেন ভালো হতো, হয়তো আসবেনও, বা আজও যারা শিখছেন আপনাদের ছকে, ইভেন আমার ছকে, দেখবেন সুবীরের ছকের সঙ্গে কোনো জায়গায় নাক্ষত্রিক হোক, গ্রহগত হোক বা পাদগত হোক, যে কোনোভাবে আমাদের কানেকশন আছে বলেই সেই টানে আজকে আমরা এসে পৌঁছেছি। আপনারা নিজেরা গেলে বাড়িতে রিসার্চ করবেন, পাবেন পাবেন পাবেন, অবশ্যই পাবেন। তা যাই হোক, আজকে হচ্ছে 22 তারিখ, চন্দ্রের একটা প্রভাব আছে, 22 তারিখ রাহুর প্রভাব আছে, রাহু পঞ্চ ইন্দ্রিয় আছে, সে ভালো করতে পারে খারাপও করতে পারে, তবে আমার কাছে রাহু বা শনি খুব একটা মারাত্মক গ্রহ বলে আমি মনে করি না। শনি তো শিক্ষা দেয়, শিক্ষা দিয়ে আবার তুলে ধরে, কি গোপাল, তাই তো? আর রাহু যে মারে করে তা না, দিলে ঢেলে দেয়, যখন নেয় আবার ঢেলে নিয়ে চলে যায়। তা যাই হোক, অনেক সূত্র আছে। আজকাল ক্রাইমটা এত বেড়েছে, এত ক্রাইমটা বেড়েছে, সেই ক্রাইমে অনেকে এসে জিজ্ঞেস করে, স্যার আমার কি জেল হবে, জেল যাত্রা কোন সূত্রে হবে, এইটুখানি বলে আমি শেষ করে দেব। জেল যাত্রা আমাদের ঘর হচ্ছে চতুর্থ, অষ্টম, দ্বাদশের কানেকশন, সঙ্গে মঙ্গল কেতু, রবিরও একটা কানেকশন আছে, যেহেতু জেলটা হচ্ছে সরকারি ব্যাপার, শনিরও আছে, কারণ সেখানে শিক্ষার ব্যাপার আছে। তাহলে দেখবেন চতুর্থ, অষ্টম, দ্বাদশ, ওদিকে মঙ্গল কেতু, রবি, শনি, এগুলো যদি কানেক্টেড হয়ে যায়, তার যে যাত্রা হবে এবং বাড়িতে সে দূরে থাকবে, সে আকাশ দেখবে, কিন্তু ছোট্ট আকাশ দেখবে, আমাদের মতন খোলা আকাশ দেখতে পারবে না। এরকম প্রচুর সূত্র বলা যায়। তা যাই হোক, আমি আমার মঞ্চ ভূমিষ্ঠ সকল সাথীদের, এখানে যারা আমার ছাত্র হলেও আজকে তারা নিজ নিজ প্রফেশনে স্বপ্রতিষ্ঠিত, সুতরাং তারা আমার সাথী, তারা আমার কলিগ, এবং এখানে যে মা ভাই বোনেরা আছেন, প্রত্যেকে আমার নতমস্তকে যথাযথ জায়গায় প্রণাম, নমস্কার, ভালোবাসা। সুবীরের সুস্থ দীর্ঘায়ু কামনা করি। যদি আমি বেঁচে থাকি, গেলবার আমি বন্ধু লাবণ্য চক্রবর্তী এসেছিলেন, তিনি দুর্ঘটনায় আমাদের ছেড়ে চলে গেছেন। আমার আর প্রিয়া ভাগারের খুব সাথী ছিলেন, আজকে তাকে দেখতে পাচ্ছি না, এটাও একটা ভারাক্রান্ত মন। আমারও বয়স হয়েছে, যদি বেঁচে থাকি সামনে বলে সেই ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে। সকলকে আমার ভালোবাসা, অভিনন্দন, যথাযথ প্রণাম জানিয়ে শেষ করছি। সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আমার ভাই যেন সুস্থ থাকে, আপনারা সবাই ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করুন। সকলে ভালো থাকুন।
মোকং সর্বে সুখদ ভবন্তু, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাব হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন। আমাদের শ্রী রতন মল্লিক মহাশয়কে অত্যন্ত ধন্যবাদ, এবং উনি এরকম একটা পারিবারিক অবস্থার মধ্যেও আজকে আমাদের কাছে সারাদিন উপস্থিত হয়েছেন, তাই আমরা ওনাকে আজকে একটু আগেই ছেড়ে দিচ্ছি। তাই আমরা আমাদের সোসাইটির পক্ষ থেকে ওনাকে সম্মান জ্ঞাপন করে, আমাদের সোসাইটির পক্ষ থেকে সামান্য উপহার দিয়ে ওনাকে আমরা সম্মানিত করে আজকের অনুষ্ঠানে জানাচ্ছি, এবং কামনা করছি পরের বার উনি অবশ্যই আমাদের মধ্যে আবার উপস্থিত হবেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের আসামবঙ্গীয় জ্যোতিষ এবং তন্ত্র সোসাইটির প্রাণ প্রতিষ্ঠাতা শ্রী সুবীর কুমার বসু সহধর্মিণী শ্রীমতী রূপা বসু মহাশয়া। আমি ওনাকে অনুরোধ করব মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য, এবং আমরা আমাদের সোসাইটির পক্ষ থেকে ম্যামকে বরণ করে সম্মান জ্ঞাপন করব। জোরে কর্মচারী স্বাগত জানানোর জন্য। চলে আসো এদিকে। একটু ধরে রাখবে, হ্যাঁ। ঠিক আছে, ধরে। আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতে প্রথমে মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে, মায়ের কাছে আশীষ নিয়ে আমরা অনুষ্ঠানে শুভ সূচনা করেছি। কিন্তু মায়ের কাছে যতবারই আমরা মনস্কামনা জানাই, তার কাছে আশীষ নেই, আমরা যেন আরো পজিটিভ একটা এনার্জি এবং প্রদীপ প্রজ্বলন করে মায়ের ছবিতে মাল্যদান করে আমাদের সকলের হয়ে আশীষ কামনা করে নেওয়ার জন্য। এই পাশে ফ্রড হয়ে যাচ্ছে। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব শ্রী সমীর চক্রবর্তী এবং শ্রী শঙ্কর মিশ্র। একটু দেখুন। এবার আপনি দাঁড়ান। এদিকে দেখুন। ओम नमो भगवते वेद पुरुषाय नमः। এদিকে দেখো। ओम नमः श्री गुरुचरण कमलेभ्यो नमः। हरि ओम गणनाथ सरस्वती रविशोकर बृहस्पति पंचैतान् संस्मरणेभ्यः वेदवाणीं प्रवर्तये। हरि
भद्रं कर्णेभिः श्रीणुयामदेव भद्रं पश्येम सभर्जत्राः स्तेनो शारदो अन्तिदेवा जतराणश्चतराजारसन्तानो नाम पतरासो यतरा पितर भावन्ते এই আলোটা নিভিয়ে দিও, এটা এটা নিভিয়ে দিতে বলবেন। বলেন কাউকে বলেন ওখানে। শ্রীকৃষ্ণার্পণমস্তু। নমস্কার সবাইকে। মনিটর না উপস্থিত সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। উপস্থিত আছেন হাইকোর্টের চিফ জাস্টিস, আরও অনেক শ্রদ্ধেয় গুরু মানুষ, প্রত্যেককে আমার শ্রদ্ধা জানাচ্ছি। আমি গান গাই, হয়তো যারা এখানকার অনেকেই জানেন বা জানেন না। তো একটু সুরে সুরে একটু মায়ের আরাধনা একটু ভক্তি দিয়ে অনুষ্ঠান শুরু করার চেষ্টা করছি। বিখ্যাত হস্তরেখাবিদ, তন্ত্র সাধক, বাস্তুকার, হয়তো আরও অনেক কিছু, আমি হয়তো পুরোটা জানি না। তো আর কারো কথা বলতে পারবো না। আমি ভীষণ মানি এগুলো, কেন ঈশ্বর মানি। ঈশ্বর মানলে আরও এই সমস্ত আরও যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো মানতে হবে। তো তাকে আমার কৃতজ্ঞতা আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য।
चराचर